নমস্কার। আজ থেকেই শুরু হয়ে গেল বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ। তো কোথায় কি আপনাদের ফর্ম ফিল আপে লিখতে হবে, একদম ভুল কারা করবেন না, এবং কারা এই যে ফর্ম ফিল আপ দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানে কোন জায়গাটায় কি করবেন এবং কোন ভুল করলে আপনি টাকা পাবেনই না। একই সাথে এই যে 1000-এর পরিবর্তে 2000 কারা পাবেন এবং কারা আবেদন করতে পারছেন না এই মুহূর্তে, সমস্তটা বিস্তারিত জানাবো। একই সাথে এটাও বলে দেবো আপনাকে কোন কোন ডকুমেন্ট কিভাবে সাজিয়ে জমা দিতে হবে সেটাও উল্লেখ করে সমস্তটা বলবো। কাজেই বার্ধক্য ভাতার নতুন আবেদন প্রক্রিয়া নিয়ে কিংবা 2000 টাকা সরকারি অনুদান পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া নিয়ে A to Z বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ইনফরমেশান এবং সঠিক বিষয় এখান থেকেই জানতে পারবেন। প্রথমেই একে একে পুরো বিস্তারিত বলে রাখি। অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু তৈরি হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন, কোথায় গিয়ে জমা দিতে হবে এবং কি কি ডকুমেন্টেশন দিতে হবে এবং কোথায় ফর্মে কি ভুল করবেন না, না হলে সম্পূর্ণটা বাতিল হয়ে যাবে, This video is made for education purpose only. সমস্ত স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম, অর্থাৎ বার্ধক্য ভাতার স্কিম, যেটা 1000 টাকা দেওয়া হতো সরকারের নিয়ম অনুযায়ী 2000 টাকা কিন্তু এই মুহূর্তে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখানে বলে রাখি যে এখানে দুটো বিষয় রয়েছে। এক নম্বর বিষয় অ্যাপ্লিকেশন ফর প্লিজ চেক, এখানে তপশিলি যারা SC ST রয়েছে তাদের জন্য, যারা ST রয়েছে এখানে টিক করবে, যারা ST রয়েছে এখানে টিক করবে, যারা জেনারেল রয়েছে তারা কি করবে আমি বলছি। তারপরেই এখানে তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের রয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ এখানে যিনি বার্ধক্য ভাতার যোগ্য তার নাম কিন্তু এই অ্যাপ বেনিফিশিয়ারি নেমে লিখে দিতে হবে। যে বার্ধক্য ভাতা পাবে তার নামটা এখানে লিখে দিতে হবে। এবং তারপরে এখানে জেন্ডার কি, তিনি মেল হতে মেল না ফিমেল না আদার্স, সেটা ক্লিক করবে। তারপরে মেল ফিমেল দেওয়ার পরেই নিচে দেখতে পারবেন এখানে ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থে আপনার প্রথমে তারিখ লিখবেন, একটা ধরুন আমি এখানে দিলাম একটা, যে 16 তারিখ হলে 16, 17 হলে 17, একই সাথে মাস লিখবেন, আগস্ট হলে 08, আর যদি সেপ্টেম্বর হয় 09, এরকমভাবে আপনি কিন্তু ডেট এবং সাল, যে সালে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এজ অ্যাজ 01 জুন 2026, মানে জানুয়ারির 1 তারিখ 2026-এর অনুযায়ী তার এজ কত টোটাল, সেটা যদি 61 বছর হয় 61 লিখবে, যদি 62 হয় 62 লিখবে, যদি 63 হয় 63 লিখবে, যা এজ হবে সেই এজটা লিখে দেবে ভালো করে কাউন্ট করে। তারপরে ফাদার্স নেম, যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তার বাবার নাম লিখতে হবে। ঠিক আছে, বাবার নাম। আর একটা জিনিস বলে রাখি, অনেকেই একটা বিষয় মনে করেন যে এই ফর্মটা হয়তো আমি বাংলায় ফিল আপ করবো। ঠিক আছে, তো কোনো অসুবিধা আছে কি, আমি বলে রাখি হ্যাঁ, বিশাল বড় অসুবিধা। ফর্ম 99% কেসে কিন্তু বাতিল হয়ে যায়। তো এক্ষেত্রে বাংলায় লিখতে কেউ যাবেন না, সমস্তটা ইংরাজিতে লিখবেন। অনেকে আবার কি করেন, ধরো ইংরাজিতে এরকমভাবে লিখবেন ইংরাজি মানে পেছানো হাতের, এটাও কিন্তু একেবারে করবেন না। স্মল ক্যাপ ইউজ করবেন না, বড় বড় করে, ধরুন রাহুল নাম এখানে RAHUL এরকমভাবে লিখবেন যাতে বড় হাতের ক্যাপিটালে লেখা হয়, কারণ যখন আপনি ভুলভাবে লিখবেন তখন কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে। কারণ যে ব্যক্তি এই কাগজটা কিন্তু ফেলে দেওয়া হবে, এই কাগজটায় ফর্ম ফিল আপ করে সেটা কিন্তু অফিসিয়ালভাবে টাইপ করা হবে, একজন কিন্তু টাইপ করবে, সেই কারণে ইংরাজিতে গোটা অক্ষরে দেবেন যাতে কোনো কিছু মিসম্যাচ না হয়, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়। তারপরে এখানে দিয়েছে মাদার্স নেম, এখানে মায়ের নাম লিখবেন, মাতার নাম লিখবেন। ঠিক আছে, ইংরাজিতে লিখবেন। তারপরে এখানে কাস্ট চেঞ্জ, তুমি SC না ST সেটা দেবেন, SC হলে ST, ST হলে ST, SC ST যেটা। তারপরে এখানে রিলিজিয়ান্স বলেছে, তোমার ধর্ম চেয়েছে, তুমি যদি হিন্দু হও তাহলে হিন্দু লিখবে, যদি খ্রিস্টান হও খ্রিস্টান লিখবে, যদি পার্সি হও পার্সি লিখবে, যদি শিখ হও শিখ লিখবে, তোমার ধর্মটা এখানে লিখবে। তারপরে
মেরিটাল স্ট্যাটাস বলেছে, মানে তোমার যদি অবিবাহিত তুমি হয়ে থাকো তাহলে আনম্যারিড লিখবে, যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিডে টিক করবে, যদি তোমার ডিভোর্সি হয়ে থাকো তাহলে এখানে টিক করবে, আর যদি এখান থেকে তুমি সেপারেট হয়ে থাকো, এখন একা থাকো, তাহলে কিন্তু এটাই ক্লিক করবে। ঠিক আছে, সেপারেটে ক্লিক করবে। তারপর এখানে স্পন্সর নেম যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে দেবে, তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে যে মান্থলি ফ্যামিলি ইনকাম, মাসে ফ্যামিলি মানে পরিবারের টোটাল ইনকাম, বছরে পরিবারের মাসে পরিবারের টোটাল ইনকাম করো, ধরো 3 জন যদি বাড়ির পরিবারে থেকে থাকে 3 জনের টোটাল ইনকাম কত পরিবারে সেটা দেওয়া হবে। ধরুন আপনার পরিবারের মাসে টোটাল ইনকাম 10,000, সেটা আপনাকে এখানে 10,000 লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে কাস্ট সার্টিফিকেট চেয়েছে, কাস্ট সার্টিফিকেট নাম্বার, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তার নাম্বার এখানে কিন্তু দিয়ে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট নাম্বার। তারপর ডিজিটাল রেশন কার্ড নাম্বার, ডিজিটাল রেশন কার্ড নাম্বার আপনি দেবেন, এখানে ডিজিটাল রেশন কার্ডে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে AHL টিন, যেটা যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। দেখুন এখানে যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো দিতেই হবে, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আধার নাম্বার, আপনার 12 ডিজিটের যে আধার নাম্বার রয়েছে, ঠিক আছে, সেই আধার নাম্বারটা দেখে দেখে সঠিকভাবে আপনারা লিখবেন। তারপরে ভোটার কার্ড নাম্বার, এপিক নাম্বার যেটা রয়েছে ভোটার কার্ডের, সেই এপিক নাম্বারটা এই জায়গাটা লিখে দেবেন। ঠিক আছে, তারপরে দিয়েছে CAA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইফ অ্যাপ্লিকেবল, আপনি যদি CAA সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী ভারতের নাগরিক হওয়ার জন্য ও ভারত সরকারের কাছে আবেদন করে থাকেন তাহলে এখানে লিখবেন ইয়েস। আপনি কি স্টক মার্কেট থেকে দূরে রয়েছেন, মার্কেটে কিভাবে ইনভেস্ট করবেন এবং কিভাবে বড় পোর্টফোলিও করবেন সেটা নিয়ে ভাবছেন, না অন্যদেরই বড় পোর্টফোলিও দেখে আপনাদের সহজ এবং সুরক্ষিত ট্রেডিং পার্টনার হিসাবে মার্কেট উফ কিন্তু উঠে এসছে, যেটা একটা প্রিমিয়াম স্টক ব্রোকার অ্যাপ, যেটা সেবি রেজিস্টার এবং সম্পূর্ণ সুরক্ষিত। এবং বলে রাখি এই মার্কেট উফ কিন্তু আপনাদের সেবি রেজিস্টার, যেটা বললাম এই যে সেবি রেজিস্টারের যে সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট উফে, এখানে কি ডিফারেন্সটা কি, ও যে অন্যান্য যে অ্যাপগুলো রয়েছে এই মার্কেট হাবকে অন্যান্য অ্যাপগুলোর থেকে কেন আলাদা করে, এর কারণ হচ্ছে এর ফিচার্স। অ্যাকাউন্ট খোলার জন্য ও উচ্চ ফি নেই অন্যান্য জায়গায়, এখানে মাত্র 99 টাকায় লাইফ টাইম আপনি কি হচ্ছে অ্যাক্সেস পাবেন, মানে একবার আপনাকে 99 টাকা দিতে হবে, আর কোনো কিছু দিতে হবে না। বার্ষিক চার্জ যদি বলি অ্যানুয়াল মেনটেনেন্স ফ্রি, তো অ্যানুয়াল মেনটেনেন্স ফ্রি কিন্তু অন্যান্য জায়গায় দিতে হয়, কিন্তু মার্কেট হাবে একদম শূন্য, কোনো রকম অ্যানুয়াল মেনটেনেন্স ফি দিতে হবে না। একই সাথে অনেক জায়গায় আমরা দেখি যে হিডেন চার্জ থাকে, কিন্তু এই মার্কেট উফসে কিন্তু কোনো রকম হিডেন চার্জ নেই, যে এবং ন্যূনতম বিনিয়োগ মানে খুব অল্প টাকায় আপনি কিন্তু এই বিনিয়োগ শুরু করতে পারবেন। কাজেই এই মার্কেট উপ কিন্তু একটা জনপ্রিয় অ্যাপ হয়ে উঠছে মানুষের কাছে। তো শুধুমাত্র 99 টাকা দিয়ে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন এবং কোনো বছরে কোনো রকম ফি বা হিডেন ফি আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আপনি কিন্তু এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। এখানে ফলো ট্রেড প্রযুক্তি রয়েছে, যেখানে কোন জায়গাটায় রিয়েল টাইম ও মার্কেট নামবে, মার্কেট উঠবে, তার জন্য ও বিভিন্ন এক্সপার্টরা মার্কেট উপ টিমের সঙ্গে রয়েছে, তারা প্রতিনিয়ত রিয়েল টাইম ডাটা আপনাকে প্রদান করবে, যেখানে মার্কেটে অ্যানালাইজ করতে আপনাকে হবে না, ফলো ট্রেডের মাধ্যমে এই ফিচার্সের মাধ্যমে এই অ্যাপ আপনাকে রিয়েল টাইম স্ক্যান করে মার্কেটের সব গতিবিধি এবং লাভের সুযোগ বা অপরচুনিটি আপনার কাছে এনে দেবে, যেটা যে ডেটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ট্রেডিং করতে পারবেন। মানে আপনার এই বড় বড় চার্ট যারা দেখে বুঝতে পারেন না তাদের জন্য কিন্তু স্পেশালি এই মার্কেটস উফসে কিন্তু রয়েছে বিভিন্ন এক্সপার্ট টিমেরা, যারা আপনাকে রিয়েল টাইম ডাটা প্রদান করবে। এখানে আমি মার্কেট উফের অ্যাপে আমি চলে গেছি, এখানে আমি পিন এন্টার করছি, পিন এন্টার করে কন্টিনিউতে ক্লিক করলাম, আমার ড্যাশবোর্ড খুলে গেল এবং এখানে দেখুন ফ্লো চার্ট অপশান রয়েছে, ফ্লো চার্টে ক্লিক করে আমি এখানে কিন্তু সমস্ত বিষয় দেখতে পাচ্ছি। ফ্লো ট্রেড অনুযায়ী এক্সপার্টরা যেটা গাইড করছে রিয়েল টাইম ভিউ অনুযায়ী, সেখানে আমি প্লেস ট্রেডে ক্লিক করলাম,
প্লেস ট্রেডে ক্লিক করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ট্রেডটা অ্যাকচুয়ালি চালু হয়ে গেছে এবং এখানে কিন্তু টপ লসের মতো ফিচার্সও আছে, আপনি নিজে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি এখানে ট্রেডটাকে এক্সিট করছি, এক্সিট নাও ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রফিট হয়েছে টোটাল 1856 টাকা আজকে, তো এখানে দেখাচ্ছে। তো এরকমভাবে আপনিও ট্রেড করতে পারেন। মার্কেট ইউজের যে ইউজাররা রয়েছে প্রায় একদিনে অন অ্যাভারেজ 11,060 টাকা তারা প্রফিট বুকিং করে। যে ইউজাররা রয়েছে মান্থলি তারা 70,400 মতো প্রফিট বুক করে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একই সাথে যারা ইউজার রয়েছে তারা টোটাল বছরে কিন্তু অন অ্যাভারেজ 5 লাখ টাকা পর্যন্ত প্রফিট বুক করতে পারে। যদি আবেদন করেন অ্যাপ্লিকেশান যে করেছেন তা অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবেন। আর যদি আবেদন করার পর আপনি যদি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে যান, ভারতের সিটিজেনশিপ পেয়ে যান, তাহলে সার্টিফিকেট নাম্বারটাও এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে বলেছে ইফ ডিলেড SIR 2026 আইদার কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল। তো এখানে বলে দিয়েছে যে আপনার SIR 2026-এ কি আপনার ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে, আপনার নাম ডিলেট হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে বা এই মুহূর্তে পেন্ডিং রয়েছে, নাম ভোটে ওঠেনি। যদি ট্রাইব্যুনালে না থেকে থাকে তাহলে ভোটে নাম উঠে যায়, তাহলে নোতে ক্লিক করবেন। যদি ট্রাইব্যুনালে এখনও আটকে থাকে, ভোটের লিস্টে নাম না ওঠে, তাহলে ইয়েসে ক্লিক করে কেস নাম্বার যেটা আছে আপনার সেই কেস নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে প্যান, যদি প্যান নাম্বার থাকে অবশ্যই প্যান নাম্বারটা এখানে দিয়ে দেবেন, যে প্যান কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, কারণ এটা পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য, পশ্চিমবঙ্গের বৃদ্ধি যারা রয়েছে তাদের জন্য, একই সাথে প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য এটা রয়েছে। তারপরে অ্যাসেম্বলি যেটা রয়েছে আপনার, আর সেই অ্যাসেম্বলিটা এখানে লিখে দেবেন, বা নাম্বার দেওয়া থাকবে 10 কিছু একটা সামথিং দেওয়া থাকবে, যেটা থাকবে অ্যাসেম্বলি নাম্বার সেটা দিয়ে দেবেন, এবং সাথে পাশে নামটাও দিয়ে দিতে পারেন অ্যাসেম্বলির যেটা রয়েছে। তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট, আমার যেহেতু এখানে নর্থ 24 পরগনা, আমি এরকমভাবে লিখবো ঠিক আছে, বড় হাতের নর্থ 24 PGS, ঠিক আছে, বড় হাতের এমনভাবে। পুলিশ স্টেশন যেটা রয়েছে, থানার নাম, সেই থানাটা লিখবে, থানার নাম লিখবে। ব্লক যেটা রয়েছে, ঠিক আছে, বা কর্পোরেশন, যদি মিউনিসিপ্যালিটি থাকে বা কর্পোরেশন থাকে তার নাম এখানে কিন্তু লিখে দেবে। তারপরে গ্রাম পঞ্চায়েত, তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, ধরলাম বকুলপুর, ঠিক আছে, সেটা লিখে দেবে। তারপরে দেখো ভিলেজ রয়েছে, সিটি রয়েছে, যেটা থাকবে সেটা লিখে দেবেন। ধরো সিটি ধরি কলকাতা হয়, তো এরকমভাবে লিখবে কলকাতা, ঠিক আছে। আর তারপরে হাউস নাম্বার বাড়ির নাম্বার তোমরা পেয়ে যাবে। তোমাদের দেখবে ভোটার কার্ড দেবে, ভোটার কার্ডের পেছনেই বাড়ির নাম্বার দেওয়া থাকে, ওই বাড়ির নাম্বারটা এখানে লিখে দেবে। পোস্ট অফিস নাম্বার, পোস্ট অফিস যেটা আছে সেটা লিখে দেবে এখানে। আর যদি বাড়ির নাম্বার না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে যে পিনকোড রয়েছে, সেই পিনকোড আপনার বাড়ির পিনকোড দিয়ে দেবে, ঠিকানার। তারপরে এখানে বলে দিয়েছে নাম্বার অফ ইয়ার ডিউরিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কত বছর আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন, মানে পশ্চিমবঙ্গে কত বছর বসবাস করছেন। তো আপনি যদি 10 বছর বসবাস করেন 10 বছর দেবেন, কেউ 20 বছর থাকলে 20 বছর, কেউ ধরুন পশ্চিমবঙ্গেই জন্ম হয়েছে, যত 60 বছর পশ্চিমবঙ্গেই রয়েছেন তো 60 বছর লিখে দেবেন, পশ্চিমবঙ্গে কত বছর ধরে রয়েছেন। তারপরে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার এখানে দেবেন, এবং এই ফোন নাম্বারটা কিন্তু যে কোনো ফোন নাম্বার দিতে বলেছে, আপনি চাইবে চেষ্টা করবেন ডিবিডি লিঙ্ক, মানে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে, সেই ফোন নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে ইমেল আইডি যদি থাকে তাহলে ইমেল আইডি দেবেন, আদারওয়াইজ ইমেল আইডি দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, কেমন। এরপরে বলে রাখি এখানে দেওয়া রয়েছে ব্যাঙ্ক নেম, আপনার এখানে কি করবেন, ব্যাংকের ডিটেলস দিয়ে দেবেন। তারপরে এখানে ব্যাংক নেমটা অবশ্যই DBT করা লিঙ্কে, অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের যে লিঙ্ক রয়েছে করা, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসই দেবেন। ব্যাংকের নাম দেবেন এখানে, তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম দেবেন এখানে, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে। এই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে বলেই দিয়েছে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট ফর ডিবিটি ক্রেডিট, মানে টাকা সরকারি তহবিল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার জন্য আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারই দিতে হবে, যে অ্যাকাউন্ট নাম্বারের সাথে আপনার
আধার কার্ড লিঙ্ক করা আছে, অর্থাৎ আধারের সাথে ব্যাংকের লিঙ্ক করা আছে, সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে আইএফসি কোড যেটা আছে ব্যাংকের, সেটা বসিয়ে দেবেন, দেখবেন ব্যাংকের বইয়ের পাস বইয়ের মধ্যেই পেয়ে যাবেন। তারপরে এখানে বলে রাখি কি কি ডকুমেন্ট লাগবে, ঠিক আছে, কি কি ডকুমেন্ট লাগছে এখানে। দেখুন এখানে প্রথম বিষয় যেটা, আপনি যে ছবি দেবেন, এখানে বললাম সবার প্রথম এখানে একটা ছবি আপনাকে দিতে হবে। এই যে ছবিটা, এই ছবিটা আপনি কিন্তু পাসপোর্ট সাইজ নেবেন। এই পাসপোর্ট সাইজ ছবিটা একটু ক্লিয়ার করি আপনাদের, যে পাসপোর্ট সাইজ ছবিটা আছে, এই ছবিটা ধরুন এখানে আপনার রয়েছে, এই ছবিটার ঠিক এই বরাবর, আর ঠিক এই বরাবর আপনি এই ছবিটার পাশ দিয়ে এরকম বরাবর সিগনেচার করে দেবেন, ঠিক আছে, এরকম বরাবর একটা সিগনেচার করবেন, তারপরে ওই ছবিটাকে লাগাবেন, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড করতে হবে ছবির ওপরও, ঠিক আছে, এই ছবির ওপর সেলফ অ্যাটেস্টেড আপনি করে দেবেন, তারপরে কিন্তু লাগাবেন। প্রথম রয়েছে পাসপোর্ট ফটোগ্রাফি, যেটা বললাম ছবির ওপর আপনার সিগনেচার করতে হবে, সাইড বরাবর করবেন। তারপরে এখানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেটের ওপর একটা আপনার সিগনেচার করতে হবে জেরক্সের ওপর। ডিজিটাল যে রেশন কার্ড আছে, সেই রেশন কার্ডের জেরক্সের ওপর আপনার সিগনেচার করতে হবে। আধার কার্ড যেটা রয়েছে, আধার কার্ডের জেরক্সের ওপরও আপনার সিগনেচার করতে হবে। ভোটার কার্ড যেটা আছে সেটারও জেরক্স করে তার ওপর সিগনেচার করতে হবে, সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তারপরে এটা খুব ভালো করে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, মানে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, যেটা আপনি আপনার পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন যে কোনো জায়গা থেকে আপনার যে আন্ডারে আপনি পড়েন, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নেবেন, তারা বললেই দিয়ে দেবে। তারপরে ইনকাম সার্টিফিকেট, এটাও আপনারা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন যে কোনো জায়গা থেকে নিতে পারেন, বা অনলাইন থেকেও নিতে পারেন, এই ইনকাম সার্টিফিকেট নেবেন। তারপরে কপি অফ ব্যাংকের পাসবুক, এই যে ব্যাংকের ডিটেলসটা দিয়েছিলেন, তার ব্যাংকের বইয়ের যে ফার্স্ট পেজ রয়েছে, যেখানে সমস্ত ব্যাংকের ইনফরমেশান, ব্যাংক নাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সব দেওয়া আছে, সেই পেজের একটা জেরক্স করবেন এবং জেরক্স করে তার নিচে একটা সিগনেচার করে দেবেন, ঠিক আছে। তারপরে আদার্স কোনো কিছু যদি দিতে চান আপনি, এই 9টা আপনাকে দিতেই হবে, 9টা ডকুমেন্ট। আর 10 নম্বর ডকুমেন্ট দিতে চাইলে সেই ডকুমেন্টটার এখানে নাম লিখে দেবেন। ধরুন এছাড়াও আপনি একটা ডকুমেন্ট দিতে চান, আমি ধরে নিলাম কম্পিউটার সার্টিফিকেট, প্রয়োজন নেই, আপনি দিতে চান, তাহলে সেই ডকুমেন্টটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। বা এখানে কোনো কিছু নেই, তার বিপরীতে কিছু ডকুমেন্ট দিতে চাই, সাবস্টেন্সে কিছু ডকুমেন্ট দিতে চান, সেটাও এখানে দিতে পারেন। এই ডকুমেন্ট দেবেন। এবং তারপরে এখানে সেলফ ডিক্লারেশন অ্যান্ড নমিনেশনের কথা বলেছে ইন দ্য ইভেন্ট অফ মাই ডেট আই হিয়ার বাই নমিনি নেম, অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ। বলেছে যদি কোনো কারণে আপনি না থাকেন, আপনার অবর্তমানে আপনার ব্যাংকে এই ভাতার ধরুন 2000 টাকা করে ঢুকছে, বা 1000 টাকাই এখন ঢুকছে ধরুন, তো এই 1000 টাকার পরিবর্তে যখন 2000 হবে, তো এই 2000 টাকায় ধরুন আপনার ব্যাংকে ঢুকে মোটামুটি 50,000 হয়ে গেছে, বা 5000ই হয়েছে, যাই হোক না কেন, সেই টাকাটা আপনার অবর্তমানে কে নেবে? আপনি তো বৃদ্ধ ভাতা পাচ্ছেন, যখন তখন আপনার কিছু হয়ে যেতে পারে, ঠাকুর আশীর্বাদে নাই হোক, আমরা চাই প্রত্যেকে আমরা পরিবারের সঙ্গে থাকি, কিন্তু দুর্ঘটনার কথা বলা যায় না। যদি দুর্ঘটনা হয়, সেক্ষেত্রে আপনার টাকাটা পরিবারের কোন সদস্য নামে আপনি করতে চান, তার জন্য আপনাকে নমিনিও এখানে করে দিতে হবে। প্রথমেই নমিনি যে হবে, নমিনির নাম, ধরুন আপনার ছেলের নাম আপনি যেটা রয়েছেন তার নামে করতে চান, রাহুল রয়, আমি দিয়ে দিলাম, সেটা লিখলেন। অবশ্যই বড় হাতের লিখবেন, আমি এখানে ছোট হাতের ইউজ করেছি, বড় হাতের আপনি লিখবেন, ঠিক আছে। রাহুল রয় বড় হাতে লিখলেন। তারপরে কমা দিলেন, কমা দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দিলেন, ছোট করে একটা অ্যাড্রেস লিখলেন, ঠিক আছে। এই অ্যাড্রেস লিখলেন, অ্যাড্রেস দেওয়ার পর এখানে রিলেশনশিপ লিখলেন, আপনার ছেলে যেহেতু সন, আপনার মেয়ে হলে ডটার, আপনার পরিবারের অন্য কোনো গৃহবধূ হলে সেই অনুযায়ী যাকে আপনি করতে চান, ঠিক আছে, সেটা লিখে দেবেন। তারপরে এখানে রয়েছে টু রিসিভ দ্য রেস্ট অফ মানি পেমেন্ট টু টিল মাই ডেট, বলে দিয়েছে যে বাকি পেমেন্ট রয়েছে বা যে অ্যামাউন্টটা আমার ব্যাংকে জমা হবে সেটা সে পেয়ে যাবে। তারপরে এখানে আরেকটা বিষয় বলে দিয়েছে এবং এখানে বলে দিয়েছে প্রেজেন্টলি আই অ্যাম রিসিভিং ফলোয়িং দ্য পেনশন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নমেন্ট অ্যাডেড অর্গানাইজেশন, প্লিজ টিক ইফ অ্যাপ্লিকেবল। যদি আপনি এর মধ্যে বর্তমানে কোনো না কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেই প্রকল্পে আপনাকে টিক দিতে হবে। ধরুন এখন ওল্ড এজ পেনশন আপনি পাচ্ছেন, এটা তো 1000 টাকা এখন পাচ্ছেন,
তাহলে সেটা টিক দেবেন। আর যদি মনে করেন না আমি যেটার জন্য আবেদন করছি সেটাই তো পাবো, টিক দেওয়ার দরকার নেই, তাহলে দেবেন না। তারপরে এখানে আপনার একটা ডেটের অপশান আসবে, ঠিক আছে। আমরা যদি দেখি নিচে চলে যাই, এখানে একটা ডেটের অপশান আসবে, ঠিক আছে। এই যে এখানে আপনার ডেটের অপশান পাচ্ছেন, এখানে ডেট দিয়ে দেবেন যে ডেটে আপনি ইয়ে করতে চান এবং এখানে জমা দিতে চান এবং কোথায় গিয়ে জমা দেবেন বলছি, এবং এখানে একটা সিগনেচার করে দেবেন আপনি, ঠিক আছে। আপনার সিগনেচার করবেন এবং তারপরে এই জায়গায় কিছু আপনি করতে যাবেন না। অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে, এটা অফিসিয়ালরা দেবে, অ্যাপ্লিকেশন আইডি তারা দেবে, ইনকোয়ারি অ্যান্ড রিকমেন্ডেশন ডিটেলস তারা কিন্তু দেবে, সমস্তটা তারা দিয়ে এখানে তারা স্ট্যাম্প দিয়ে অফিসার সিগনেচার করবে, ঠিক আছে। এগুলো আপনি কিচ্ছু করবেন না, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এটাই পরবর্তীকালে আপনার স্ট্যাটাস দেখতে গেলে লাগবে। তো অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা অবশ্যই চেয়ে নেবেন অফিসারের থেকে। এবার এটা কোথায় পাবেন, এটা আপনার নিকটবর্তী পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে নিতে পারেন। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ কিন্তু ক্যাম্প বসছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি যেটা আপনার সামনে আছে, সেখানে গিয়ে আপনি কিন্তু এই জায়গায় দেখে নিতে পারেন। এই ডেটে ফর্ম নিয়ে যেভাবে বললাম সেভাবে ফিল আপ করে জমা দিয়ে দিন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার সেই বার্ধক্য ভাতার টাকাটা পাবেন। এবার এখানে একটা কথা বলে রাখি, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আজকে থেকেই ফিল আপ হচ্ছে। কাদের জন্য বলে রাখি, শুধুমাত্র SC ST, বেশিরভাগ জনকল্যাণমূলক শিবিরেই কিন্তু SC STদের ফিল আপ করছে আজকে। কালকে হয়তো জেনারেলদের জন্য ফর্ম দেবে, ঠিক আছে, ফর্মের একই বিষয় হবে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে SC STদেরই ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে কি জেনারেলদের বার্ধক্য ভাতা দেবে না? এরকম কিছু কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি, বলছে একটু পরে জেনারেলদের হবে, আগে SC STদের এখন ফর্ম ফিল আপ জোর কদমে চলছে। তো আপনারা 15, 16, 17 তারিখ গিয়ে আপনার এলাকায় খোঁজ নিন, হয়তো হতে পারে কালকে থেকে, আজকে হয়নি কালকে থেকে আবার জেনারেলদের জন্য শুরু হয়ে গেল। তো প্রত্যেক দিন খোঁজ নিন, বিভিন্ন প্রকল্প চলছে তো আপনাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি। তো প্রত্যেকেই এটা করুন, কোনো রকমভাবে ভুল করবেন না। আর যেটা বললাম ব্যাংকের সাথে ডিবিডি অ্যাকাউন্টটাই কিন্তু দেবেন, আর মোটেও কোনো জায়গায় কিন্তু আপনারা স্মল লেটার ইউজ করবেন না, প্রত্যেকটাই ক্যাপিটাল লেটার এবং গোটা গোটা শব্দে লিখবেন, যাতে যে অফিসার আপনার সমস্ত ডিটেলস টাইপ করবে তার যেন কোনো রকম ভুল ভ্রান্তি টাইপ করতে না হয়, বুঝতে অসুবিধা না হয়। সাথে যে যে ডকুমেন্ট বললাম সেগুলো নিয়ে অ্যাটাচ করে জমা দিয়ে দিন। তারপরে কিছু সময় পর আপনার ব্যাংকে আপনার দেয়া অ্যাকাউন্ট নাম্বারে সরকারি তহবিল থেকে প্রাপ্য আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। শেষে মার্কেট উলসের অফিসিয়াল অ্যাপসের লিঙ্ক আমি প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যেমনটি বললাম 2 মিলিয়নেরও বেশি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছে এবং সফলভাবে ট্রেডিং করছে। আপনারা যারা ট্রেডিং জার্নি শুরু করতে চান তারা প্রত্যেকে এই মার্কেট উলফ অ্যাপকে ডাউনলোড করে স্বল্প মূল্যে থেকে ট্রেডিং জার্নি এবং সুরক্ষিত সেবি রেজিস্টার অ্যাপের মাধ্যমে শুরু করতে পারেন। যেরকম লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। থ্যাংক ইউ।